আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতির সর্বশেষ ক্লাস উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যদি কথা এবং লেখা ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব। একটু আমাকে ঝটপট জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমরা এই অধ্যায়টার মোট 5টা ক্লাস নিয়েছিলাম, আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস, 5 নং ক্লাস। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জাস্ট কষ্ট করে জানান কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার থাকলে শুরু করে দিব। একটু আমাকে জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, শুরু করব। ওকে, ক্লিয়ার আছে? যেহেতু ক্লিয়ার আছে আমি শুরু করে দিব। হ্যাঁ, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। ওকে, তো এর আগে 72 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা দেখেছি। আজকে 73 থেকে শুরু করব। আজকে আমরা শুরু করব 73 থেকে। তো আজকে যে প্রশ্নগুলো আমরা দেখব, মূল সংখ্যা এবং স্থান বিনিময়ের পরের সংখ্যার পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স দেওয়া থাকলে কিভাবে অঙ্কের পার্থক্য নির্ণয় করতে হয়। সহজ কথাটা হলো সংখ্যার পার্থক্য থেকে আমাদের অঙ্কের পার্থক্যটা নির্ণয় করতে হবে। শুরুতে একটা প্রশ্ন আমরা পড়ে নেই,
নম্বর কোশ্চেনে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য খেয়াল করেন, একটা সংখ্যা ছিল এরকম, হয়েছে এরকম, আগের থেকে 63 বাড়ছে। 63 বৃদ্ধি পাওয়া, এই কথার মানে কি? আগের সংখ্যা আর পরের সংখ্যার পার্থক্য 63। তাহলে সংখ্যার পার্থক্য দিয়া একটা সংখ্যার অঙ্কের পার্থক্য চাইছে। এরকম যদি বলে তাহলে আমরা কি করব? সহজ নিয়মটা দেখাচ্ছি। সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করব। তাহলে সংখ্যার পার্থক্য হলো 63, ভাগ করব হচ্ছে 9 দ্বারা, তাহলে 7 হচ্ছে आंसर। এই গ নাম্বার অপশন। আমি কিন্তু এটা রিটার্ন নিয়মটাও দেখাবো, লিখিত নিয়মটাও দেখাবো, বাট আমরা প্রিলি স্টাইলটা ক্লিয়ার করে ফেলি। আগে প্রিলি নিয়মে শিখে তারপর আমরা লিখিত নিয়মটা দেখবো। এরকম আরো কিছু কোশ্চেন আমরা সলিউশন করি। হ্যাঁ, 74টা খেয়াল করেন সবাই। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্কোদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাদের পার্থক্য 36। তাহলে খেয়াল করেন, সংখ্যার পার্থক্য 36 হলে অঙ্কের পার্থক্য কত? তাহলে কি করবেন? জাস্ট সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করবেন, তাহলে 4 হচ্ছে आंसर। এই খ নাম্বার অপশন। কেন 9 দ্বারা ভাগ করবেন, এই জবাবটা আমরা এই প্রশ্নটা শেষ করে দিব। তাহলে আমরা জাস্ট কি করব? সংখ্যার পার্থক্যকে 9 দ্বারা ভাগ করলেই উত্তরটা পেয়ে যাব। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে এইটা উত্তরটা একটু দিবেন কষ্ট করে। তারপর আমি এটা রিটার্ন নিয়মে যাব। হ্যাঁ, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য। তো এই প্রশ্নটার উত্তরটা কমেন্টে বলেন, এরপর আমি চলে যাব এটা লিখিত নিয়মে, অর্থাৎ লিখিত পরীক্ষা আসলে কিভাবে সলিউশন করবেন সেটা দেখাবো। আপনারা একটু কষ্ট করে 75-এর লিখিত নিয়মটা দেখার আগে জাস্ট উত্তরটা বলেন। 75-এর উত্তরটা বলেন। 75-এর উত্তরটা বলুন। এটার অ্যান্সারটা কত হবে সেটা বলেন দ্রুত। বলছে যে পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়া, হ্রাস পাওয়াটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স, পার্থক্য। তাহলে এই যে সংখ্যার পার্থক্য দিয়ে অঙ্কের পার্থক্য, মানে একটা সংখ্যা ধরেন আমি লিখলাম 72, অঙ্কের পার্থক্য 3, এরকম এই দুটো ডিফারেন্স। কথা হবে বলেন, দ্রুত বলেন, দ্রুত। অনেকে উত্তর দিয়েছেন, তো উত্তরটা কত খেয়াল করেন। জাস্ট 54-কে আমরা 9 দ্বারা ভাগ করলে হবে 6 নং 54, তাই না? সরি, 54-কে আমরা 9 দ্বারা ভাগ করলে হবে উত্তর 6। তাহলে আমরা আশা করছি এগুলো বুঝতে পারছি। এবার একটা রিটার্ন নিয়ম দেখবো। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা মাথায় খেয়াল করবেন সবাই। প্রিলি নিয়ম তো দেখাইছি যে এমসিকিউ পরীক্ষা আসলে কিভাবে করবে সেটা দেখানো হয়ে গেছে। এবার ঠান্ডা মাথায় রিটার্ন নিয়মটা খেয়াল করেন। আর কমেন্ট দেখতে যাদের অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট ধরে ডানে কিংবা বামে স্ক্রল করেন। কমেন্ট ধরে ডানে কিংবা বামে স্ক্রল করেন, তাইলেই হবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কোদয়ের পার্থক্য কত? তো আমরা এই প্রশ্নটা তো শর্টকাট নিয়ম বলেন বা সংক্ষেপ নিয়মে করছি, এবার রিটার্ন নিয়মে করব। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর মানে কি? ওই সংখ্যাটায় দশক স্থানীয় অঙ্ক আছে, একক স্থানীয় অঙ্ক আছে। তো সেক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক ধরতে হবে, দশক স্থানীয় অঙ্ক ধরতে হবে। তাহলে আমরা ধরি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। এখন অনেকেরই, আমাদের যারা পেইড ব্যাচের আছেন, অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি এরকম সংখ্যার অঙ্ক তো আগেও করেছেন, তখন তো আর এক্স ওয়াই ধরেন নাই, এইখানে কেন এক্স ওয়াই ধরছেন? যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছেন, এই 72-এর আগের যে প্রশ্নগুলা, সেখানে প্রত্যেকটা প্রশ্ন এরকম কথা ছিল যে সংখ্যাটার অঙ্কদ্বয় যোগ করলে 9 হয়, মানে অঙ্কদ্বয়ের সমষ্টি ছিল, যার কারণে আমি একক যদি ধরি তাহলে দশকের অঙ্ক বের হয়, বা দশক যদি ধরি এককের অঙ্ক বের হয়। আমি আবারও বলছি, যারা পেড ব্যাচের শিক্ষার্থী আছেন বা আমাদের বোর্ডে যাদের কাছে আছে, এই টাইপের আগের টাইপের প্রশ্নে সেম ম্যাথ করার জন্য আমরা দশক স্থানীয় অঙ্কটা ধরলে এককটা পাইয়ে যেতাম। কেন পাইতাম? কারণ সেখানে অঙ্কের একটা কথা বলা ছিল যে অঙ্ক দুটো যোগ করলে 9 হয়, তো তখন একটা ধরলে একটা পাইতাম। বাট এখানে কিন্তু সেরকম কোনো কথা নাই, যার কারণে আপনাকে দুইটা আলাদা ধরতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এরপরে আমরা সংখ্যা নির্ণয় করবো। অতএব সংখ্যাটি
সংখ্যা কিভাবে নির্ণয় করে? এককের অঙ্ককে 1 দ্বারা গুণ করতে হয়, দশকের অঙ্ককে 10 দ্বারা গুণ করতে হয়। দশকের অঙ্ক গুণন 10, এককের অঙ্ক গুণন 1। তাহলে কত হবে? 10y + x। এটা আমাদের মূল সংখ্যা, এখানে কোনো সমস্যা নাই। এখন স্থান বিনিময়ের ফলে, অতএব স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটা কত হবে? নতুন সংখ্যাটি কত হবে? নতুন সংখ্যা মানে কি? স্থান বিনিময় মানে এককটা ছিল x, এটা এককটা এখন দশক হয়ে যাবে, দশকটা এখন একক হয়ে যাবে। তো প্রথমে আমরা একক ধরছি x, এটা দশকের ঘরে যাবে। দশক ধরছি y, এটা এককের ঘরে আসবে। কথা বুঝতে পারছি? মানে আপনি একক x ধরে দশক y ধরে একটা সংখ্যা বের করছেন, এবার স্থান বিনিময় করে আরেকটা সংখ্যা বের করবেন। তাহলে এবার কি হবে? এই যে দশকের অঙ্কের সাথে 10 গুণ আর এককের অঙ্কের সাথে 1 গুণ, এগুলো আগে সব শিখাইছি। তাহলে 10x + y। খেয়াল করি সবাই, এটা হলো আমাদের মূল সংখ্যা, এটা হলো আমাদের স্থান বিনিময়ের পরের সংখ্যা। বুঝতে পারছেন কিনা? এটা হলো আমাদের মূল সংখ্যা, এটা হলো আমরা যখন এককটা চেঞ্জ করছি, এককের অঙ্কটা দশকের ঘরে নিয়েছি, দশকের ঘরটা এককের অঙ্কে আনছি, তখন নতুন সংখ্যা। এবার প্রশ্ন মতে এই সংখ্যাটা যখন স্থান বিনিময় করছে, তখন সে আগের থেকে 63 বেড়ে গেছে, তার মানে এইটার থেকে এটা বড়। তা এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা 63 বড় বা বেড়ে গেছে, বের করার উপায় কি? বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে তাহলে এই যে আমাদের নতুন সংখ্যা থেকে পূর্বের সংখ্যাটা বিয়োগ করলেই বুঝতে পারবো যে 63 বৃদ্ধি পাইছে। এই লাইনটাই হচ্ছে মেইন, এই প্রশ্নের এই লাইনটাই হচ্ছে মেইন, মনোযোগ দিতে হবে। এই সংখ্যার থেকে এই সংখ্যাটা 63 বাড়ছে, বের করার উপায় কি? দুটো ডিফারেন্স। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করব। 10x + y, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি ব্র্যাকেট তুলে দেই, এটা -x হয়ে যাবে, কারণ এই মাইনাসটা গুণ হয়ে যায়। হ্যাঁ, তাহলে 10x থেকে x বিয়োগ করলে থাকে 9x, এখান থেকে -9y। ভালো করে মনোযোগ দিতে হবে। 10টা x থেকে একটা বিয়োগ করলে 9টা থাকবে, 10টা y থেকে একটা গেলে 9টা y থাকবে, সমান 63। এবার আমরা কি করব? 9 কমন নিতে পারি, 63। তাহলে অতএব x - y = 63/9, 6 নং 63, 6। তাহলে খেয়াল করেন, x - y মানে কি? এককের অঙ্ক আর দশকের অঙ্কের পার্থক্য। এই যে এককের অঙ্ক আর দশকের অঙ্কের পার্থক্য হচ্ছে 6। তো দেখেন, আমরা প্রত্যেকটা প্রশ্ন এরকম রিটার্ন নিয়মে করার পরে দেখছি যেখানে 9 দ্বারা ভাগ হয়, তাই আমরা শর্টকাটটা বানাইছিলাম, এই যে 9 দ্বারা ভাগ করতে হয়। তাহলে প্রতিটা প্রশ্নের শর্টকাট টেকনিকটা মূলত এই মূল নিয়ম থেকেই আসে। আর একবার লাস্ট রিপিট করব আমি, এটা কিন্তু রিটার্ন নিয়ম, শর্টকাট কিন্তু আমি দেখাইছি। একক স্থানীয় অঙ্ক ধরছি, দশক স্থানীয় অঙ্ক ধরছি, সংখ্যা বানাইছি, আবার এককটাকে দশক বানাইছি, দশকটাকে মানে 8টা সংখ্যা বানাইছি। এই সংখ্যার থেকে এই সংখ্যাটা 63 বেশি, এটা বের করার উপায় কি? ডিফারেন্স 63, জাস্ট আমাদের হয়ে গেল। এটা বুঝলে একটু কষ্ট করে ডান লেখেন, এটা বুঝলে কষ্ট করে ডান লেখেন। ও সরি, 7 নং 63। হ্যাঁ 6, আমি তো 6 দিছি, 7 নং 63। এটা উত্তরটা আপনাদের শেষ। এটা বুঝছি কিনা দেখেন। এই রিটার্ন নিয়মটা আমাদের শেখাটা জরুরি কেন? রিটার্ন নিয়মটা আমাদের এই কারণে শেখা জরুরি, একটু যদি প্রশ্ন ঘুরাইয়া ফিরাইয়া আসে আর আপনি যদি এভাবে না জানেন তাহলে হবে না। এই যে x - y মানে কি? এককের অঙ্ক আর দশকের অঙ্কের বিয়োগ ফল, পার্থক্য। মানে আমি ডিজিটের পার্থক্য বের করে ফেলছি। এটা ভালো করে বুঝছেন কিনা দেখেন, এটা ভালো করে বুঝলে আমি সামনে যাব, আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের কিন্তু এই টাইপটা শেষ। পেক বেসে যারা আছেন মনোযোগ দেন। এবার নতুন টাইপে যাচ্ছি, বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম মানে কি? আমি লিখে দিলাম এখানে, ভাগের নিয়ম। ভাগের নিয়ম। আমরা যারা কাটাকাটি পারি না, তারা সবাই কিন্তু এই বিষয়টা জানলে কাটাকাটি এটা পারবো। ভাগের নিয়ম বলতে আসলে কি বুঝাইতেছে? যে আমি একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করতে পারবো, নিয়মটা কি? 7 দ্বারা ভাগ করতে পারবো, নিয়মটা কি? তো নিয়মটাকে আমাদের জানা লাগবে। তো আমরা 2 থেকে 10 পর্যন্ত জানবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা আসি, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বুঝবো কিভাবে? দুনিয়ার সকল জোড় সংখ্যা, কি বলছি?
সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ জোড় সংখ্যা হলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি বলি 24 একটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাই না? ওকে, আবার কোন সংখ্যা শেষে শূন্য থাকলে সেটা তো জোড়, তো সেটাও লিখতে পারেন সকল জোড় সংখ্যা, তারপর স্পেসিফিক লেখা যায় শেষে শূন্য থাকলে। হ্যাঁ, ধর আমি লিখলাম 540, এটা জোড় সংখ্যা, তো জোড় শেষে শূন্য থাকা মানে যে জোড়, তারপর একটু বলে নিলাম যাতে মনে থাকে বেশি। তাহলে দুনিয়ার সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য, দুনিয়ার সকল যে সংখ্যার শেষে শূন্য আছে তারা সবাইকে 2 দ্বারা বিভাজ্য। তাহলে জোড় হলে তারা 2 দ্বারা বিভাজ্য, এইটুকু আমরা সবাই বুঝতে পারছি। গেল, এটা নিয়ে তো আমাদের সমস্যা নাই, এটা খুবই জরুরি, এটা পরীক্ষায় আসে। 3 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে। 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? একটা সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, এর নিয়ম আছে। নিয়মটা হলো ওই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। ধরেন আমি বললাম 144, মনোযোগ দিবেন, 144 বললাম। এখন এই 144 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে কিনা এটা বোঝার উপায় কি? আপনি প্রত্যেকটা ডিজিট যোগ করে দেন। হ্যাঁ, যোগ করেন, তাহলে কত হয়? 9। 9 কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা? হ্যাঁ, 9 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 4 12 থাকে 2, 3 24, 48। এটাকে আপনি ভাগ করে দেখেন, 3 দ্বারা 48 হচ্ছে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা কার উপর নির্ভর করতেছে? এই সংখ্যাটার ডিজিট গুলার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। আচ্ছা, আপনারা একটু বলেন তো তাহলে এটা 169 এটা 3 দ্বারা বিভাজ্য কিনা কমেন্টে বলেন। 169 3 দ্বারা বিভাজ্য কিনা বলেন। 169 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা? 169 3 দ্বারা বিভাজ্য কিনা? দ্রুত বলেন, দ্রুত। 169 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা? তো এটা বোঝার উপায় কি? যোগ করবো সবগুলা। 16, তাই না? 16 কি 3 দ্বারা বিভাজ্য? আপনি কি 16 কে 3 দ্বারা ভাগ করতে পারবেন? পারবেন না। তাহলে 16 কে যদি 3 দ্বারা ভাগ করতে পারবেন না, এটাও 3 দ্বারা ভাগ যাবে না। তাহলে সবার কমেন্ট হচ্ছে না। ওকে, গুড। তাহলে আমরা 2 দ্বারা আর 3 দ্বারা শিখে ফেললাম। এবার আসি 4 আর 5। একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা বোঝার উপায় কি? এর দুটো নিয়ম আছে। কেস 1, একটা সংখ্যার শেষ দুটি ডিজিট মিলে যদি একটা সংখ্যা হয় সেটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ দেখেন লিখছি কত, 5424। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা বোঝার উপায় কি? আপনি শেষ যদি দুইটা নেন, কত হয়? 24। এই 24 কি 4 দ্বারা ভাগ যায়? যায়। শেষের দুটো ডিজিট মিলে যে সংখ্যা সেটা যেহেতু 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা যাবে। এটা আপনি 4 দ্বারা ভাগ করলে ভাগ করতে পারবেন। কথা কি বলছি? সেটা লেখা আছে ভালো করে, পিডিএফও দেওয়া আছে, আর আমাদের যে প্র্যাকটিস যে শিট কুরিয়ার করে পাঠাচ্ছি সেখানেও দেওয়া আছে। কি বলছি বলেন তো? যে শেষের দুটো ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যাটা ভাগ যাবে। এটা একটা হলো কেস 1। কেস 2, শেষে দুটো শূন্য থাকলে, দুইটি শূন্য থাকলে, সে দুইটা শূন্য থাকে, তখন আমি লিখলাম 4 6 2 0 0। সে দুইটা শূন্য আছে, এটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য চেনার উপায় কি? দুটো নিয়ম। শেষের দুটো ডিজিট মিলে যে সংখ্যা হবে সেটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটা পারবো। দ্বিতীয় নিয়মটা কি?
কেস টুটা কি, কোন সংখ্যার শেষ দুটো ডিজিট যদি শূন্য হয় তাহলে সেটা অবশ্যই 4 দ্বারা ভাগ যাবে। কথা ক্লিয়ার? এবার আসি 5 দ্বারা। হ্যাঁ, কমেন্টে এবার আসি 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 5 দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা এই নিয়মটা আসলে কাটাকাটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা কাটাকাটি করি না, কাটাকাটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, তো 5 দ্বারা বিভাজ্য নিয়মটা খুবই সহজ। কোন সংখ্যার শেষে 5 থাকলে সেটা যত বড় সংখ্যক না কেন 5 দ্বারা ভাগ যাবে। কোন সংখ্যার শেষে 5 থাকলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। তখন আমি লিখলাম 2 4 6 9 5, 24,695। বড় একটা সংখ্যা না, শেষে 5 দেখলেই 5 দ্বারা বিভাজ্য। খুবই মজার একটা নিয়ম, এটা কাটাকাটির জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে এরকম কাটাকাটি আছে, আমি শেষে 5 থাকছে মানে 5 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 5 দ্বারা বিভাজ্য নিয়মটা খুবই সহজ। কোন সংখ্যার শেষ ডিজিটটা যদি 5 হয় সেটা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। বুঝাইতে পারছে? ঠিক আছে। আবার কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেটাও 5 দ্বারা ভাগ যাবে, শূন্য থাকলে। হ্যাঁ, শূন্য থাকলেও 5 দ্বারা ভাগ যাবে। কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে, তাহলে আমি লিখলাম 40, 100, 200, 250, সব 5 দ্বারা ভাগ যাবে। 240। ঠিক আছে। তাহলে তবে মূল নিয়মটা হলো শেষ ডিজিট যদি 5 হয় তাহলে অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে, এটা খুবই জরুরি। এবার আসি 6 দ্বারা। এই 6 দ্বারাটা খুব হাস্যকর। এই 6 দ্বারাটা খুব হাস্যকর কেন? একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা নির্ভর করে ওই সংখ্যাটা 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 6-এর আসলে নিজস্ব কোনো নিয়ম নাই, সে অন্যের উপর নির্ভরশীল। তাহলে একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তাইলেই হবে। 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে, 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে। যেমন 144, এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য আমাদের দুটো টেস্ট করতে হবে। 1 নাম্বার টেস্ট 2 দ্বারা বিভাজ্য কিনা, 2 নাম্বার টেস্ট 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে চলেন শুরু করি। ফার্স্ট অফ অল 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। দুনিয়ার সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এবারে খেয়াল করি 3 দ্বারা বিভাজ্য কিনা চেষ্টা করি, আমরা টেস্ট করে দেখি। 3 দ্বারা বিভাজ্য নিয়মটা কি, সবগুলো ডিজিট যোগ করতে হবে। সেই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, যোগফল হচ্ছে 9, 9কে 3 দ্বারা ভাগ যায় মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার মনোযোগ দেয়া, যেহেতু সংখ্যাটা 2 ও 3 দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে ওই সংখ্যাটা 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা দেখছি 144 সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সে 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা শিখলাম 2, 3, 4, 5, 6। এবার 7, 8, 9 শিখাবো। আগে ভালো করে আমাকে বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এগুলো বেসিক ক্লাস, শুধু সব ম্যাথ করলে হবে না, বেসিক জিনিসটা করতে হবে। আমাদের এই বইটাতে আপনারা সবগুলাই পাবেন, নিয়ম সবগুলাই আছে আমাদের এই বইটাতে, আপনারা সবগুলা নিয়মই পাবেন। এবার আমরা 7 দ্বারা বিভাজ্যে চলে যাব, দ্রুত বলেন। দ্রুত দ্রুত, বুঝতে পারছি। আর কমেন্ট দেখতে যাদের অসুবিধা হয় এরকম কমেন্ট ধরে ডানামে টান দিবেন, এরকম টান দিবেন কমেন্টটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। 7 দ্বারা বিভাজ্যটা শেখা অনেক জরুরি, যদিও এটা আপনাদের প্যাচ আছে। 7 দ্বারা বিভাজ্যের মধ্যে কিন্তু প্যাচ আছে, কিন্তু জরুরি। চলেন শুরু করে দেই আমরা। 7 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা একটু নিয়মটা না পড়ে উদাহরণ পড়ব, তারপর আমি নিয়মটা মুখে বলি। একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে ওই সংখ্যাটার শেষ ডিজিটকে আমরা দ্বিগুণ করব।
সেই গুণফলটা বাকি ডিজিট থেকে বিয়োগ করব। ওই বিয়োগফল যদি 7 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। এখন আমাকে বলবেন যে ভাই এত কঠিন নিয়ম কি মনে রাখা যায়? হ্যাঁ, প্র্যাকটিস করলে মনে রাখা সম্ভব। একটু দেখেন, মনোযোগ দেন। ধরেন আমি নিলাম 854, গভীর মনোযোগ, এখানে তাকান, এদিকে তাকান। শেষ ডিজিট আলাদা করে ফেলেন, একে দ্বিগুণ করেন, তাহলে বাদ বাকি থাকে কি 85, সেটা এই পাশে লেখেন। এবার 85 থেকে গুণফল বিয়োগ করেন, তাহলে 85 মাইনাস 8, তাহলে কত হয়? 77। এই যে আমাদের লাস্টে আসলো 77, এটা কি 7 দ্বারা ভাগ যায় কিনা? হ্যাঁ, 77 কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, 11। তাহলে 77 কে যেহেতু 7 দ্বারা ভাগ করতে পারতেছি, পুরো সংখ্যাটা আপনি 7 দ্বারা ভাগ করে দেখেন, ভাগ চলে আসবে। তো টেকনিক, নিয়মটা আবারও বলতেছি, প্রথম থেকে মনোযোগ দিতে হবে। এটা মাথায় না ঢুকলেও বারবার প্র্যাকটিস করেন। আরেকবার তাকান, শেষ ডিজিট আলাদা করেন, বাদ বাকি থাকে 85, লেখেন, এবার বিয়োগ করেন, তাহলে থাকে কত? এটা কি 7 দ্বারা মানে 11 দ্বারা 7 দ্বারা বিভাজ্য কিনা আপনি জানেন না? 77 7 দ্বারা বিভাজ্য কিনা? 7 দ্বারা বিভাজ্য। তাহলে হিসাব নিকাশ করার পর যেহেতু 7 দ্বারা বিভাজ্য পাচ্ছি, তাহলে পুরো সংখ্যাটা আমি যদি নর্মালি এরকম 7 দ্বারা ভাগ করি পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এই নিয়মটা আশা করি বুঝতে পারছেন। আমরা টেস্ট করি। হ্যাঁ, আরেকটা শিখাই এখানে। তাহলে আমরা লিখলাম 252, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা একটু টেস্ট করি। তাহলে এই লাস্টের সংখ্যাটা ডিজিটটা দ্বিগুণ করব, বাদ বাকি থাকে 25, 25 মাইনাস 4 কত? 21। বাহ, ভালোই তো মিলছে। কেমনে মিলে গেল? হ্যাঁ, 21 কে 7 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যায়। দেখছেন, 252 কে 7 দ্বারা ভাগ যাবে। এবার এটা আপনাদের দেই, একদম সহজটা দিব। 326, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা? সময় হলো মাত্র 15 সেকেন্ড, মাত্র। দ্রুত বলেন, দ্রুত। 326 সংখ্যাটা মানে আমরা 15 সেকেন্ড সময় বলবো, সময় নাই, দ্রুত বলেন। এই বিভাজ্যতা শেষ করে আমাদের তারপরে আরো ম্যাথ আছে, প্রায় 3 টাইপের ম্যাথ করা লাগবে এখনো। দ্রুত বলতে হবে, দ্রুত। সাত দ্বারা ভাগ যাবে কিনা? ক্লাসে এসে ঘুমাইলে হবে না, দ্রুত বলেন। আচ্ছা, যাবে না? না, আমরা টেস্ট করে দেখি। চলেন টেস্ট করি। শেষ ডিজিটটা আলাদা করে ফেলেন, তাহলে 6 কে আমরা আলাদা করে 2 গুণ করে দিব, বাদ বাকি থাকে 32, তাহলে 32 মাইনাস হলো কত? 12। হ্যাঁ, শেষে হিসাব নিকাশ করে আসছে 20, 20 কে 7 দ্বারা ভাগ যায় না, তাহলে পুরো সংখ্যাটা যাবে 9 এখানে না, 7 দ্বারা শেষ। এবার আসে 8 দ্বারা। 8 দ্বারা একটু বড়, এত লাগে না, তারপরও শিখে রাখেন। একটা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে কিনা নির্ভর করে সে 4 দ্বারা বিভাজ্যের যে নিয়ম ছিল না, যে শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে 8 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিয়মটা হলো শেষের 3টা ডিজিট, এবার হলো 3টা, শেষের 3টা ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। ধরেন আমি লিখলাম অনেক বড় একটা সংখ্যা লিখছি, 2,45,248, এটা 8 দ্বারা ভাগ যাবে কিনা কিভাবে বের করবো? আমরা শেষ 3টা আলাদা করে ফেলবো, 248, শেষ 3টা আলাদা করে ফেললাম, কত? 248। এবার 248 কে 8 দ্বারা ভাগ যায়? 31। মনোযোগ দিবেন, আপনি শেষের 3টা ডিজিট মিলে যে সংখ্যা হয় তাকে 8 দ্বারা ভাগ করতে পারছেন, তার মানে আপনি অবশ্যই বুঝে গেছেন যে পুরোটাকে পারবেন। তাহলে 1 নাম্বার কথাটা কি বলছি বলেন তো? শেষের 3টা ডিজিট মিলে যে সংখ্যা হবে তাকে যদি আমি 8 দ্বারা ভাগ করতে পারি, তাহলে পুরো সংখ্যাটা ভাগ করতে পারবো। এবার আসি, আরো একটা নিয়ম আছে। শেষে 3টা যদি গোল্লা থাকে, 3টা ডিম থাকে, মানে তাহলেও হবে। কোনো ধরেন আমি লিখলাম এরকম, শেষে 3টা শূন্য থাকলে সেটা 8 দ্বারা ভাগ যাবে। তাহলে কি বলছি? 4 দ্বারা বিভাজ্যের সময় কি ছিল? সে 2টা ডিজিট মিলে যে সংখ্যা তাকে আমরা 4 দ্বারা ভাগ করে টেস্ট করতাম। আর এটা কিভাবে টেস্ট করব? কথা বলে না।
তিনটা ডিজিট হিসাব করব। ক্লিয়ার করি, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম ছিল শেষ দুটো ডিজিট মিলিয়ে যে সংখ্যা হবে তাকে যদি ভাগ করতে পারি তাহলে 4 দ্বারা ভাগ যাবে। আর 8 দ্বারা ক্ষেত্রে শেষের 3টা ডিজিট যদি আমরা 8 দ্বারা ভাগ করতে পারি পুরো সংখ্যাটা পাবো। আবার 4-এর সময় ছিল 2টা শূন্য থাকলেও 4 দ্বারা ভাগ যাবে, আর 8-এর সময় 3টা শূন্য থাকলে 4 দ্বারা ভাগ যাবে, 8 দ্বারা ভাগ যাবে আর কি। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে 8 দ্বারার ক্ষেত্রে 3টা ডিজিট নিয়ে কাজ করা লাগবে, আর 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 2টো ডিজিট নিয়ে কাজ করতে হবে। চলেন শেষ করে দিই এটা। এবার আসি 9 দ্বারা বিভাজ্য। মনে রাখবেন 9 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্যের নিয়ম সেম। আবারও বলছি 9 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্যের নিয়ম সেম। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল? সংখ্যাটির অঙ্কগুলার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা 9 দ্বারা ক্ষেত্রে কি হবে? সংখ্যাটির অঙ্কগুলার যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যা 9 দ্বারা ভাগ যাবে। এই তো। তাহলে চলেন শুরু করি। আমরা একটা টেস্ট করি। হ্যাঁ, দুইশো 43। ধরুন আপনি কাটাকাটি করতে গেছেন কোন ম্যাথে 243 আছে, এখন এটা 9 দ্বারা ভাগ করতে পারবেন কিনা বোঝার উপায় কি? আপনি প্রত্যেকটা ডিজিট যোগ করেন, 2 যোগ 4 যোগ 3 9। হ্যাঁ, 9-কে 9 দ্বারা ভাগ যায়। তাহলে এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যেহেতু 9 দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, 9 দ্বারা ভাগ করে দেখেন। 9 দুগুণে 18 তাকে হচ্ছে 6 7 9 62 27। 9 দ্বারা ভাগ গেল। তাহলে এই অঙ্কটার যোগফল মানে সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যাটা যাবে। চলো এটা করতে দিই আপনাদের, কারণ এর পড়াটা আমাদের তেমন নাই। 369 এইটা 9 দ্বারা ভাগ যাবে কিনা? 15 সেকেন্ড সময়। এই নিয়মগুলো আমাদের এই বইটাতে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এই বইটাতে হচ্ছে কি নিয়মগুলো দেওয়া আছে। যাদের কাছে বইটা আছে বইয়ের 13-14 পেজেই পাবেন, 13 পেজেই পাবেন। এরপরে আমাদের আর অল্প কিছু ম্যাথ বাকি আছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শেষ করে ফেলবো আমরা। এটা যাবে কিনা এটা বলছি। এটা যাবে, কিভাবে যাবে দেখি একটু। ও কত ছিল? 369 না? তো যোগ করি আমরা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অঙ্কের যোগফলকে 9 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ যাবে। তাহলে কথা ক্লিয়ার, আমাদের আর কোনো ঝামেলা নাই। 10 দ্বারা বিভাজ্য। আসলে 10 দ্বারা বিভাজ্যটা খুবই হাস্যকর একটা জিনিস, খুবই সহজ। কোন সংখ্যার শেষে শূন্য থাকলে, কোন সংখ্যার শেষে শূন্য থাকলে 10 দ্বারা বিভাজ্য। কিরকম? ধরেন আমি অনেক বড় একটা সংখ্যা লিখলাম, 10 দ্বারা ভাগ যায়। তাহলে 10 দ্বারা বিভাজ্যটা খুবই সোজা, এটা নিয়ে তেমন মাথা ঘামানোর কিছু নাই। শেষে শূন্য থাকলেই 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের বিভাজ্যতার যে নিয়ম ছিল টেস্ট অফ ডিভিজিবিলিটি, এটা কিন্তু শেষ। এবার আর বলেন না যে কাটাকাটি পারি না। ঐকিক নিয়ম করলে কাটাকাটি আরো সুবিধা হয়ে যাবে। এবার আসেন প্রশ্ন সমাধান করি আমরা। পানি উন্নয়ন বোর্ডে আসছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়? চোখে একটু তাকাইতে হবে, 9 বলছে কিন্তু। তা 3 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করবো কিভাবে? অঙ্কগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে কত? 9। 9-কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। এটা যোগ করি আমরা। এটা হচ্ছে কত? 6। 6-কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা যাবে। এটা হচ্ছে কত? 13। 13-কে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে পুরো সংখ্যাটাকে যাবে না। এটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। এটা দেখি একটু আমরা। 9-কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাও যাবে। তাহলে 77 নাম্বার প্রশ্নে মনোযোগ দেন। 77 নাম্বার প্রশ্নে
চারটা অপশনের ভিতরে ক নাম্বার অপশন, খ নাম্বার অপশন এবং গ নাম্বার অপশন, এই তিনটা সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য। আমাকে বলছে বিভাজ্য নয়। 139 এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যায় না, তাই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি? ওকে, এটা কি বলছে দেখেন তো, এটা দুই ভাবে করা যায়। বলছে নিচের কোন সংখ্যাটি 3 ও 7 উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আপনি 3 দ্বারাও চেষ্টা করবেন, 7 দ্বারাও চেষ্টা করবেন। তাহলে শুরু করি, ক নাম্বার শুরু করি, 3 দ্বারা চেষ্টা করি। তো এটা কত হচ্ছে 6, 6কে 3 দ্বারা ভাগ দেয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা টেস্ট করা শেষ, এবার 7 দ্বারা টেস্ট করি। তাহলে আমরা কি করব, এই 3 কে দ্বিগুণ করব, 30 মাইনাস হচ্ছে 6, 24। 24 কে কি 7 দ্বারা ভাগ যায়? 24 কে 7 দ্বারা ভাগ যায় না, তাহলে এই পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ ক নাম্বার অপশনের সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলেও 7 দ্বারা নয়, তাহলে নেওয়া যাবে না। 3 দ্বারা এবং 7 দ্বারা হইতে হবে। এবার আসি খ নাম্বারে। 4 3 7 আর 1 8, 8কে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। যদি 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 7 দ্বারা টেস্ট করার কোনো মানেই হয় না। এবার আসি পরবর্তী অপশনে, এটা দেখি আমরা 3 দ্বারা ভাগ যায় কিনা। 21, 21 কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 3 দ্বারা যাবে, পাইলাম একটা। এবার আমরা 7 দ্বারা চেষ্টা করি, শেষের সংখ্যাটা দ্বিগুণ করে বিয়োগ করে দেন, তাহলে 39 মাইনাস হচ্ছে 9 দুগুণে 18, তাহলে হচ্ছে 1 2। হ্যাঁ, পাওয়া গেছে। 399 সংখ্যাটা এমন একটা সংখ্যা, মনোযোগ দেন, 399 সংখ্যাটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 3 দ্বারাও ভাগ যায়, 7 দ্বারাও যায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। ওটা চেক করে দেখেন, হবে না। এখানে একটা কথা আছে, যে সংখ্যাটা 3 দ্বারা এবং 7 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 21 দ্বারাও বিভাজ্য হবে। মানে কি, 3 আর 7 লসাগু কত? 3 আর 7 লসাগু হচ্ছে 21। লসাগু দিয়ে যে সংখ্যাকে ভাগ যায়, আলাদা আলাদা ভাবে ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে। মানে এই 3 আর 7 লসাগু বের করছেন 21, 21 দিয়ে এটাকে ভাগ যায়। 21 দিয়ে এটাকে ভাগ যাওয়ার মানে হলো এটা 3 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে। তাহলে কেউ যদি সংক্ষেপে সময় বাঁচাইতে চায়, তাহলে সে কি করবে, সে এদের লসাগু বের করে জাস্ট এটাকে 21 দিয়ে ভাগ করে দেখবে, এটাকে 21 দিয়ে ভাগ করবে, এটাকে 21 দিয়ে ভাগ করে দেখবে। আমার লাস্টের কথা যারা বুঝি নাই, আর একবার তাকাইতে হবে। আমরা 3 দ্বারা 7 দ্বারা আলাদা করে চেক করে দেখবো, এটা একটা নিয়ম। ভিন্ন নিয়ম কি বা বেসিক জিনিস কি, আপনি এদের লসাগু বের করবেন। 3 আর 7 লসাগু কত? 21। তাহলে আপনি দেখবেন 21 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যায়। 21 দিয়ে যে সংখ্যাটাকে ভাগ করতে পারবেন সেটাকে 3 দিয়েও পারবেন, 7 দিয়েও পারবেন। এই বিষয়গুলা লসাগুতে গেলে আরো ক্লিয়ার হবে। এটা বুঝলে আমি টাইপ চেঞ্জ করবো, বলেন তো বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝছি কিনা বলতে হবে। ভাবেন যদি 4-5টা ম্যাথ করবেন আর চাকরি পরীক্ষা ভালো করবেন, সেই দিন আছে এখন আর ভালো সব পড়তে হবে A to Z। এই দেখেন 79 নাম্বার পর্যন্ত আইছি, এখনো এক চ্যাপ্টার শেষ হয় নাই, কিন্তু কষ্ট করে একবার এই ক্লাস করে দেখেন, কষ্ট না করলে তো হবে না। আচ্ছা মনোযোগ দেন, এগুলো বিশেষ করে প্রাইমারিতে বেশি আসে। বিভাজ্য সংখ্যা নির্ণয়, আপনাকে বললাম যে ভাই 10 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, আপনি গুনে গুনে বের করতে পারবেন, কিন্তু সময় লাগবে। আমি বললাম আপনাকে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, তখন আপনি গুনে গুনে বের করবেন। তো এমসিকিউ পরীক্ষা কিন্তু গুনে গুনে বের করার সুযোগ নেই, যার কারণে আমরা একটা ভিন্ন আঙ্গিকে শিখবো। চলেন শুরু করি। 12 ও 96 এর মধ্যে, তো মধ্যে বললে কিন্তু 12 আর 96 বাদ যায়, কিন্তু যখন ব্র্যাকেটে বলে দিচ্ছে এই দুইটা সংখ্যা সহ, মানে আপনাকে 12 96 নিতে বলছে। আপনাদের যখন আমি মৌলিক সংখ্যা পড়েছিলাম তখন কি ছিল, যে মধ্য বললে আমরা কিন্তু এগুলো বাদ দিতাম, কিন্তু এখন কেন বাদ দিব না, কারণ আপনাকে আবার ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে এই দুইটা সংখ্যা সহ, মানে আপনাকে 12 আর 96 কাউন্ট করতে বলছে। কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে? 18তম বিসিএস আসছে, প্রাইমারিতে আসছে। তো চলেন শুরু করি।
তো 12 ও 96 মধ্যে বলছে, তাহলে আপনি চেষ্টা করেন 12, 13, 14 এরকম করে 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 যাবেন কত, 95, 96। এর মধ্যে কতগুলো সংখ্যা 4 দ্বারা ভাগ যায় বের করার জন্য আপনাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। বলতে পারেন যে ভাই সূত্র কই পাইছেন? এটা হচ্ছে ধারার পদ সংখ্যা বের করার সূত্র, সিরিজের পদ সংখ্যা বের করার সূত্র। ঠিক আছে, তাহলে ধারার পদ সংখ্যা বের করার সূত্রটা কি ছিল? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ সাধারণ ডিফারেন্স প্লাস 1। এই সেম সূত্রটা ব্যবহার করে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। চলেন শুরু করি। এখন আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে শেষ পদ আর প্রথম পদ খোঁজা। প্রথম সংখ্যা থাকলে যে সেটা প্রথম পদ হবে আর শেষ সংখ্যা থাকলে যে শেষ পদ হবে, এটা কোনো মানে নাই। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য বলছে না, শুরুর দিক থেকে যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য সেটা হবে প্রথম পদ, শেষ দিক থেকে যেটা 4 দ্বারা বিভাজ্য সেটা হবে শেষ পদ। কথা বুঝি নাই? 12 কি 4 দ্বারা ভাগ যায়? যায়, তাহলে প্রথম পদ পেয়ে গেছেন। 96 কি 4 দ্বারা ভাগ যায়? 96 কে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে শেষ পদ পেয়ে গেছি। যদি 96 4 দ্বারা ভাগ না হতো তাহলে 95 চেষ্টা করতাম। তাহলে শুরুর দিক থেকে যে 4 দ্বারা ভাগ যাবে সেটা প্রথম পদ, শেষ দিক থেকে যে 4 দ্বারা ভাগ যাবে সেটা শেষ পদ। তাহলে এবার আপনি সূত্রে বসায় দেন, আপনার উত্তর শেষ। শেষ পদ হলো 96, প্রথম পদ হলো কত, 12 যোগ নিচে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে কিন্তু এখানে যত দ্বারা বিভাজ্য, এটা এটা কেটে এভাবে লেখেন, যত দ্বারা বিভাজ্য, এটা বললে আরো ভালো দেখে। 4 যোগ 1, ঠিক আছে। ও শেষ পদ মাইনাস প্রথম পদ হবে। হ্যাঁ, এটা একটু এখানে টাইপিং মিস্টেক আছে, এটা মাইনাস হবে। হ্যাঁ, তাহলে আপনি ক্যালকুলেশন করেন। 21 যোগ 1, 22টি। এটা মাইনাস হবে। হ্যাঁ, সূত্রে একটু টাইপিং মিস্টেক আছে। তাহলে উত্তর শেষ, সিম্পল। এটা প্রথম পদ, এটা শেষ পদ, জাস্ট এখানে বসাই দিছি। এ নিয়ে কারো কোনো মন্তব্য আছে, কোনো কথা আছে? থাকলে বলেন। কিন্তু আমি যে কথাটা বলছি আপনাদের শিটেও লেখা আছে, এই দেখেন লেখা আছে, লক্ষ্য করুন। মানে 12 প্রথমে মানে যে 12 প্রথম পদ হবে, 96 শেষে মানে যে 96 শেষ পদ হবে, এটার কোনো কথা নাই। আপনি দেখবেন যে এটা 4 দ্বারা ভাগ যায় কিনা, এটা 4 দ্বারা ভাগ যায় কিনা। শুরুর দিক থেকে যে 4 দ্বারা ভাগ যাবে সেটা প্রথম পদ, আর শেষ দিক থেকে যাবে সেটা শেষ পদ। এটা কাজ করি, আমরা আরেকটা ম্যাথ দেখি। এই দেখেন বড় একটা ম্যাথ দেখি, বলবেন ছোট ম্যাথ দেখেন, বড় দেখাই। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তার মানে কি 200, 201, 202, 203 এরকম করে 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 400। তবে এখানে 200 থেকে 500 এর মধ্যে বলছে, ব্র্যাকেটে কিছু বলো না, তার মানে 200 কে নেওয়ার সুযোগই নেই আমাদের কোনো। 497, 498, 499, 500 নিতে পারবো না, কারণ 200 থেকে 500 এর মধ্যে বলছে। যদি ব্র্যাকেটে বলতে এই দুটো সংখ্যা সহ, তাহলে কিন্তু আমরা 200 আর 500 কে কাউন্ট করতাম। আগের মধ্যে যেরকম বলা ছিল, সেখানে বলা ছিল যে 200 500 নিতে হবে এই দুটো সংখ্যা সহ, কিন্তু এখানে বলা নাই। ওকে, চলেন এবার শুরু করি। তাহলে প্রথম পদ আর শেষ পদ খোঁজার পালা। এই 201 প্রথম পদ হবে কিনা? 201 কে 7 দ্বারা ভাগ যায় না, 202 কেও যায় না। আপনি ভাগ করে দেখেন, যাবেন 203 কে যায়। এই দেখেন 3 কে আলাদা করে ফেলেন, 14 কে 7 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। তাহলে এগুলা শুরুতে থাকলেও এগুলো প্রথম পদ না, কারণ এগুলো 7 দ্বারা ভাগ যায় না, এটা হলো প্রথম পদ। সেম ভাবে এটা হবে শেষ পদ, কারণ আপনারা ভাগ করে দেখতে পারেন, এটা 7 দ্বারা ভাগ যায়, এটা 7 দ্বারা ভাগ যায়, এটা 7 দ্বারা ভাগ যায়। তাহলে এবার সূত্রে বসাই দিব আমরা, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হলো যত দ্বারা বিভাজ্য বলছে, 7 দ্বারা বিভাজ্য বলছে, যোগ 1। যোগ 1, 4 7 28, 4 থাকে হচ্ছে 1, 7 14, 42 যোগ 1, 43 হচ্ছে आंसर। ক নাম্বার অপশন। তো এই ম্যাথটা বুঝতে পারলে আগের কথা না বুঝলে সমস্যা নাই, এটার মধ্যে সব লুকাই আছে। যে আমরা এগুলা কেন প্রথম পদ নেই নাই, শেষ পদ নেই নাই, কারণ এগুলো 7 দ্বারা বিভাজ্য না।
এটা বুঝছি কিনা বলেন তো? এই লাস্টের ম্যাথটা বুঝছেন? 81 নাম্বার বুঝছেন কিনা? 81 নাম্বার বুঝলে আমাদের আরো অল্প কিছু ম্যাথ আছে, যদিও ফোনে চার্জ নাই সম্ভবত, একটু দ্রুত শেষ করতে হবে। দ্রুত দ্রুত। এটা কি বুঝতে পারছি? কথা বলে না, এটা কি বুঝতে পারছে কিনা? ইয়েস অর নো? ভাই 200 থেকে 500 এর মধ্যে বসে, তাহলে 201 থেকে শুরু করে 499 পর্যন্ত সংখ্যা। এই দিক থেকে যে 7 দ্বারা বিভাজ্য সেটা হবে প্রথম পদ, এই দিক থেকে যে 7 দ্বারা বিভাজ্য সেটা হবে শেষ পদ। এবার যা সূত্রের মান বসাইবেন, কাহিনী শেষ। এটা বুঝছি। আচ্ছা, এবার আসি ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো নিয়ে। যাকে দ্বারা ভাগ করি তার নাম কি? ভাজক। যাকে ভাগ করি তার নাম ভাজ্য। যেটা পাই তার নাম কি? ভাগফল। যেটা থাকে সেটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। তাহলে কি বলছি? যাকে দিয়ে ভাগ করি তার নাম ভাজক। ধরেন আমি 30কে 7 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 30কে কোন সংখ্যা দিয়ে ভাগ করছি? 7 দিয়ে। 7-এর পরিচয় কি? ভাজক। কাকে ভাগ করতেছি? 30কে, তার পরিচয় কি? ভাজ্য। আমরা তাহলে ভাগ করি 4 7 28। এই 4-এর পরিচয় কি? ভাগফল। এটা 2-এর পরিচয় কি? ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে আমি একটু লিখি, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ বা অবশিষ্ট। এটা জানি কিনা? এগুলো তাও অনেকে জানে না, কোনো সমস্যা নাই। ভাজক, ভাজ্য, ভাগশেষ, ভাগফল। আমি যদি আরেকটু সুন্দর করে লিখি এখানে, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এটা আরো ভালো দেখায় না এই ফরম্যাটটা? লিখে রাখতে পারেন। ওকে, তো এখন আমাদের যেটা জানতে হবে, আমরা ছোটবেলায় শিখছি প্রাইমারি লেভেল এগুলো, ভাজ্য নির্ণয় করার সূত্র। নিঃশেষে বিভাজ্য মানে কি? যেটার কোনো ভাগশেষ নাই, সরাসরি ভাগ যায়। যেমন 21কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, 3 7 21, তাহলে এখানে ভাগশেষ নাই, 0, তার মানে নিঃশেষে ভাগ যায়। আর আমি ধরেন 30কে যখন 7 দিয়ে ভাগ করি, তখন কি হয়? 4 7 28। এটা নিঃশেষে ভাগ নয়, এটা নিঃশেষে ভাগ। নিঃশেষে ভাগ মানে কি? শেষে 0 থাকবে, মানে কিছু অবশিষ্ট থাকবে না। আর যখন অবশিষ্ট থাকবে সেটা নিঃশেষে ভাগ নয়। তো যখন নিঃশেষে ভাগ যাবে, তখন ভাজ্য বের করার সূত্র কি? ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল। আর যখন নিঃশেষে ভাগ যাবে না, তখন জাস্ট ভাগশেষটা যোগ করতে হবে। যেমন আমরা কিন্তু ভাজ্য বের করার সূত্র পড়তেছি, এখানে ভাজ্য কত? 21। 21টা কিভাবে বের হয় দেখেন, ভাজক কত? 7, ভাগফল কত? 3। তাহলে ভাজকের সাথে ভাগফল গুণ করেন, 21 পাইছেন কিনা ভাজ্য দেখেন তো মিলাইয়া। আবার নতুন করে এটা দেখি, 30-এর পরিচয় কি? ভাজ্য। ভাজ্যটা কিভাবে আসবে? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। 4 7 28 যোগ 2 30। পাইছেন কিনা বলেন? পাইছেন। তো এগুলো ছোটবেলার বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, এগুলো আপনারা পারেন। তাও কিন্তু চাকরি পরীক্ষায় আসে। বলতে পারেন যে ভাই এত সহজ জিনিস কি চাকরি পরীক্ষায় আসে? দেখেন এদিকে তাকায় আসছে কিনা। সিজি এর অডিটর পরীক্ষায় আসছে, ভালো একটা পদ কিন্তু, অডিটর। ভাজ্য সম্পর্কে নিচের কোনটা সঠিক? এই যে ক নাম্বার সঠিক। ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এবার ম্যাথ করব আমরা। ফোনটা তো অফ হয়ে যাবে। আমাদের 2 টাইপের ম্যাথ বাকি ছিল। আচ্ছা, 2 টাইপের ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করাই দিব, নেক্সট ক্লাসে অন্য কিছু পড়াবো। তো আজকে এই পর্যন্তই, যেহেতু ফোনে চার্জ নাই, আজকে এই পর্যন্ত। আমাদের আর 10-12টা ম্যাথ বাকি ছিল, ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে করাই দিব। ততক্ষণ ভালো থাকেন সবাই। আর আমাদের এই এক চ্যাপ্টার শেষ প্রায়, আর 2টা, আর এখানে 2টা ম্যাথ বাকি আছে, 4টা। নাহলে আমি এটার ভিডিও আকারে দিয়ে দেবো না, হ্যাঁ? নাহলে ভিডিও আকারে দিয়ে এডিট করে দিব না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর পেড ব্যাচে এই ভিডিওটা আমরা আপলোড করে দেবো, হ্যাঁ? আর যারা পেড ব্যাচ সম্পর্কে জানতে চান, এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিন, তাইলেই হবে। ফোন অফ হয়ে যাবে, তাই আমরা নেক্সট আগাইলাম না।